Hello student, good afternoon. Welcome to my channel Learn with Mo. আজকের ক্লাসে তোমাদের জন্য রয়েছে ক্লাস 9 এর সেকেন্ড চ্যাপ্টার নেপোলিয়ন বোনাপার্ট। হ্যাঁ, নেপোলিয়ন বোনাপার্টের এই প্রশ্ন থেকে আমি শর্ট কোশ্চেন দিয়ে দিয়েছিলাম। তো আজকে আমি দিচ্ছি মোটামুটি 3-4 পার্ট এই মার্কসের মধ্যে যে তোমাদের কোশ্চেনগুলো আসে বা আসতে পারে, তার জন্য আমি একদম 5 মার্কসের একটা কিছু কিছু নোটস রেডি করেছি তোমাদের জন্য। আমি 5 মার্কসেরই দিয়ে দিচ্ছি। তোমরা যদি এটা শর্ট কোশ্চেন আকারে আসে বা তোমাদের যদি 3 নাম্বারের আসে বা 2 মার্কসের আসে, সেভাবে তোমরা এটাকে ছোট করে নেবে। আমি মোটামুটি একটা বড় আকারে 5 নাম্বারের মতো করে টিকা আকারে হোক বা কোশ্চেন আকারে হোক আমি এগুলো রেডি করে তোমাদেরকে দিয়েছি। ওকে, চলো দেখে নেওয়া যাক আজকের কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, কোড নেপোলিয়ন বা নেপোলিয়নের আইন সংহিতা কি? ওকে, কোড নেপোলিয়ন বা নেপোলিয়নের আইন সংহিতা কি? ছোট করে এটা আমি আগে তোমাদের বলে নিচ্ছি। বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের সমাজে কোনো রকম আইনবিধি ছিল না। ওকে, কোনো রকম আইনবিধি ছিল না, রাজার ইচ্ছাই সবকিছু হতো, রাজার ইচ্ছাই শেষ কথা বলতো, রাজা যা বলতেন তাই আইন। সুতরাং লিখিত কোনো সংবিধান বা সাংবিধানিক আইনবিধি ছিল না। বিপ্লব পরবর্তী পর্যায়ে যখন নেপোলিয়ান আসেন, সেই সময় নেপোলিয়ান 1800 সাল থেকে 4 সাল পর্যন্ত একটা লং টাইম, 4 বছর, তোমরা দেখতেই পাচ্ছ 4 বছর ধরে একটা টিম তৈরি করে সেই টিমের মাধ্যমে একটা লিখিত সংবিধান তৈরি করেন, যার দ্বারা দেশ বা সরকার যাই বলো তুমি চালাতে পারবেন তিনি। তো এই যে নেপোলিয়ন আইনগুলো তৈরি করলেন, সংবিধানটা তৈরি করলেন, এই সংবিধানের যে আইনগুলো এক জায়গায় করেছিলেন এটাকেই বলা হচ্ছে কোড নেপোলিয়ন বা নেপোলিয়নের আইন সংহিতা। ওকে, চলো সো আমরা এবার দেখব কি বলেছি আমি নোটসে। 1799 সাল থেকে 1815 সাল পর্যন্ত ইউরোপের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নেপোলিয়ন বোনাপার্ট। তার সময়ের সর্বাধিক গৌরবময় কীর্তি তার রচিত আইন সংহিতাটি। বিপ্লব শুরু হওয়ার সময় ফ্রান্সে কোনো সাধারণ আইনবিধি ছিল না। নেপোলিয়নের সময়কালে 1800 সাল থেকে 1804 সাল পর্যন্ত অক্লান্ত পরিশ্রমের ফলে তৈরি হয় কোড নেপোলিয়ন আছে এটা। ওকে, হ্যাঁ, কোড নেপোলিয়ন হবে, ভেরি সরি, এটা কোড নেপোলিয়ন হবে। কোড নেপোলিয়ন বা নেপোলিয়নের আইন সংহিতা। তো এই আইন সংহিতাতে 2287টি ধারা ছিল। ধারাগুলি কি কি, এর কয়েকটি বৈশিষ্ট্যও ছিল, সেগুলো এখানে রয়েছে দেখো। 1 নাম্বার, আইনের দৃষ্টিতে সমতা, মানে একদম উচ্চ পর্যায় থেকে সমাজের নিম্ন স্তর পর্যন্ত প্রত্যেকটা মানুষ আইনের চোখে সমান হবে। যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরিতে নিয়োগ, যেটা আগে হতো না, সেটা এখন চালু হয়, যে যার যেমন যোগ্যতা সে সেই রকম অনুযায়ী পোস্ট পাবে। 3 নাম্বার, সামন্ততান্ত্রিক বৈষম্যের বিলুপ্তি। নাম্বার 4, বিপ্লবী ভূমি ব্যবস্থার স্বীকৃতি। আর একটা রয়েছে ব্যক্তি স্বাধীনতা এবং সম্পত্তির অধিকারের স্বীকৃতি। ওকে, ফ্রান্সের সমাজে এই আইন সংহিতার, এটা আইন সংহিতা হয়ে গেছে, এটা আইন সংহিতা হবে, এই আইন সংহিতার ভূমিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। ঐতিহাসিক লেফেভর ফরাসি সমাজে এর গুরুত্বের জন্য একে ফরাসি সমাজের বাইবেল বলেছেন। অর্থাৎ বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের সমাজে কোনো রকম আইনবিধি ছিল না, রাজার ইচ্ছাই শেষ কথা বলতো। বিপ্লব পরবর্তী সময়ে নেপোলিয়ন যে আইন সংহিতা তৈরি করেন তার এই হচ্ছে বৈশিষ্ট্য, তার মধ্যে এই জিনিসগুলো ফুটে উঠেছিল। ওকে, চলো 2 নাম্বার, টিকা লেখো, মহাদেশীয় ব্যবস্থা বা কন্টিনেন্টাল সিস্টেম। কি বলছে, নেপোলিয়ন বোনাপার্ট ব্রিটেনের আর্থিক ব্যবস্থার মূলে কুঠারাঘাত করার জন্য একটি ডিক্রি জারির মাধ্যমে ঘোষণা করেন ব্রিটেনের কোনো বাণিজ্যিক জাহাজ ফ্রান্সের কোনো মিত্র দেশ বা ইউরোপের কোনো দেশের বন্দরে প্রবেশ করতে পারবে না। সমগ্র ইউরোপ মহাদেশকে নেপোলিয়ন এই ব্যবস্থার অন্তর্ভুক্ত করেছিলেন বলে একে মহাদেশীয় ব্যবস্থা বা কন্টিনেন্টাল সিস্টেম বলে। এই ঘোষণার পরে ইংল্যান্ড অর্ডার ইন কাউন্সিল নামে এক ডিক্রি জারির মাধ্যমে বলে ইংল্যান্ড তবে তাদের সাথে বাণিজ্যরত সমস্ত দেশের জাহাজ বাজেয়াপ্ত করবে। এর পরবর্তীতে নেপোলিয়ন 1809 সালে মিলান ডিক্রি জারি করেন এবং বলেন যে নির্দেশ হ্যাঁ সরি যে সমস্ত জাহাজ অর্ডার ইন কাউন্সিল মানবে সে সমস্ত জাহাজকে ব্রিটিশ সম্পত্তি বলে ফ্রান্স বাজেয়াপ্ত করবে। 1810 সালে নেপোলিয়ন পরপর দুটো ডিক্রি জারি করেন, ওয়ার্ডস ডিক্রি অ্যান্ড ফন্টেনব্লেউ ডিক্রি জারি করে বলে যে নির্দেশ ভঙ্গের জন্য যে জাহাজ ধরা পড়বে সেই সব জাহাজের ব্রিটিশ পণ্য প্রকাশ্য আগুনে পোড়ানো হবে। এইভাবে নেপোলিয়ন অবরোধ ব্যবস্থা জারি রাখতে চেয়েছিলেন এবং ব্রিটিশ বাণিজ্যে
কুঠারাঘাত করার সাথে সাথে ফ্রান্সেও এর প্রভাব পড়েছিল। বলা ভালো সমগ্র ইউরোপে এর প্রভাব পড়েছিল। তাই এই ব্যবস্থার সামগ্রিক ফলাফল মোটেও শুভ হয়নি। সো পুরোটাকে সামারাইজ করি। এখানে কি বলতে চাইছে যে মূলত ব্রিটেনের যে আর্থিক উন্নতি বা আর্থিক সিস্টেম মানে ইকোনমিক সিস্টেম তার ক্ষেত্রে একটা বড় রকম আঘাত করার জন্য এই ব্যবস্থাটা নেপোলিয়ন নিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে ব্রিটেনের কোনো বাণিজ্যিক জাহাজ ফ্রান্সের কোনো মিত্র দেশ বা ইউরোপের কোনো দেশ, বলা বেটার ইউরোপের কোনো দেশই কোনো দেশের বন্দরে প্রবেশ করবে না। তার ফলে সমগ্র ইউরোপকে এটার মধ্যে নেপোলিয়ন যেহেতু অন্তর্ভুক্ত করেন, তাই এই ব্যবস্থাটাকে মহাদেশীয় ব্যবস্থা বলা হয়ে থাকে। এরপর ইংল্যান্ড একটা ডিক্রি জারি করেন, যার মাধ্যমে ইংল্যান্ড বলে যে ইংল্যান্ডের সঙ্গে বাণিজ্যরত সমস্ত জাহাজ তাহলে ইংল্যান্ড বাজেয়াপ্ত করবে। পরবর্তীতে নেপোলিয়ন একটা ডিক্রি জারি করে বলেন যে যদি অর্ডার ইন কাউন্সিল ইংল্যান্ডের যে ডিক্রি জারি করা হয় সেই ডিক্রি যদি অন্য কোনো মানে কান্ট্রি মেনে নেয় বা কোনো দেশ মেনে নেয়, তাহলে ইংল্যান্ড সেগুলো ফ্রান্স সেগুলোকে ইংল্যান্ডের সম্পত্তি বলে বাজেয়াপ্ত করবে। এবং পরপর আরো দুটো জায়গার ডিক্রি জারি করেন, ওয়ার্ডস ডিক্রি অ্যান্ড ফন্টেনব্লেউ ডিক্রি জারি করে বলে যে নির্দেশ ভঙ্গের জন্য যে সমস্ত জাহাজ ধরা পড়বে সেই সব জাহাজে ব্রিটিশ পণ্য প্রকাশ্য আগুনে পোড়ানো হবে। এইভাবে নেপোলিয়ন অবরোধ ব্যবস্থা জারি রাখতে চেয়েছিলেন এবং ব্রিটিশ বাণিজ্য কুঠারাঘাত করার সঙ্গে সঙ্গে ফ্রান্সেও এর প্রভাব ফেলেছিল। তার ফলে এই ব্যবস্থাটা মোটেও শুভ হয়নি। ওকে, নেক্সট আমরা কি দেখবো, এক মিনিট। নেক্সট দেখো পোড়ামাটি নীতি কি। আমরা পড়বো এবার পোড়ামাটি নীতি কি। রাশিয়ার জারকে চরম শাস্তিদানের উদ্দেশ্যে নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করে। এই অভিযানের সময় নেপোলিয়নের গ্র্যান্ড আর্মির সংখ্যা ছিল 6,80,000। ফরাসি সেনাদল রাশিয়াতে প্রবেশ করলে রুশ সেনারা পিছিয়ে যায়। রুশ সেনারা, এখানে রুল আছে, রুশ সেনারা হবে। রুশ সেনারা পিছিয়ে যাওয়ার সময় যোগাযোগের মাধ্যম, রাস্তাঘাট, সেতু ইত্যাদি ধ্বংস করে দেয় এবং রুশ কৃষকেরা শস্যাগার ও শস্যক্ষেত্রগুলিতে আগুন লাগিয়ে দেয় এবং পানীয় জলেও বিষ মিশিয়ে দেয়। ফলে নেপোলিয়নের সৈন্যরা জল এবং খাবার থেকে বঞ্চিত হয়। পানীয় ও খাবারের অভাবে নেপোলিয়নের সৈন্যরা চরম বিপদগ্রস্ত হয়ে পড়ে। এইভাবে শস্য পুড়িয়ে খাদ্য সরবরাহের ব্যবস্থাকে নষ্ট করার নীতি পোড়ামাটি নীতি নামে পরিচিত। পোড়ামাটি নীতি গ্রহণের ফলে নেপোলিয়নের গ্র্যান্ড আর্মি বিপদগ্রস্ত হয়ে পড়ে। এছাড়াও এর পরবর্তী প্রাকৃতিক বিপর্যয় নেপোলিয়নের সেনাবাহিনীর অবস্থা আরো শোচনীয় করে তোলে। তার মানে পুরোটা একবার বলি, রাশিয়ায় নেপোলিয়ন আক্রমণ করে এবং তোমরা জানো নেপোলিয়নের একটা বিখ্যাত সৈন্যবাহিনী গ্র্যান্ড আর্মি, সেটা নিয়ে এর একটা অপরাজেয় আর্মি সৈন্যদল ছিল। তো সেটা নিয়ে যখন রাশিয়াতে প্রবেশ করে তখন রুশ সেনারা পিছিয়ে যায়। রুশ সেনারা পিছিয়ে যাবার সময় যোগাযোগের মাধ্যম, রাস্তাঘাট, সেতু ইত্যাদি ধ্বংস করে দেয় এবং রুশ কৃষকেরা শস্যাগার এবং শস্যক্ষেত্রগুলিতেও আগুন লাগিয়ে দেয়, পানীয় জলে বিষ মিশিয়ে দেয়। ফলে বিপদগ্রস্ত হয়ে পড়ে সৈন্যরা এবং তারা অটোমেটিক্যালি পিছিয়ে আসে। চলো নেক্সট প্রশ্ন, শত দিবসের রাজত্ব বা 100 দিনের রাজত্ব। মিত্রশক্তির কাছে পরাজিত হওয়ার পর 1814 সালে নেপোলিয়ন বোনাপার্ট ফন্টেনব্লু চুক্তি স্বাক্ষরে বাধ্য হন। এই চুক্তি স্বাক্ষরের পর চুক্তির শর্তানুযায়ী নেপোলিয়ন বোনাপার্ট এলবা দ্বীপে নির্বাসিত হন। নির্বাসনের পর নেপোলিয়ন ক্রমাগত ফ্রান্সের সমস্ত খবর রাখতেন এবং কিছুদিন পর মিত্রশক্তি জোটের মধ্যে দ্বন্দ্ব দেখা দিলে নেপোলিয়ন এই পরিস্থিতির সুযোগ গ্রহণ করে এবং ফ্রান্সের কান শহরে উপস্থিত হন। 1815 সালের 1 মার্চ সৈন্য নিয়ে ফ্রান্স অভিমুখে যাত্রা করেন নেপোলিয়ন এবং প্যারিসে এসে উপস্থিত হলে বিনা বাধায় নিজেকে ফ্রান্সের সম্রাট হিসেবে ঘোষণা করেন এবং ফ্রান্সের সাধারণ মানুষ ও সেনানায়কেরা নেপোলিয়নকে সমর্থন জানান। নেপোলিয়ন দ্বিতীয়বারের জন্য ফ্রান্সের সিংহাসনে আরোহণের কথা ঘোষণা করেন এবং তার প্রত্যাবর্তনের প্রধান উদ্দেশ্যই ছিল নেপোলিয়ন দেশত্যাগী অভিজাতদের হাত থেকে ফ্রান্সকে রক্ষা করা, বিদেশি শত্রুদের হাত থেকে ফ্রান্সকে রক্ষা করা, অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখা, কৃষকদের মালিকানা সত্ত্ব নিশ্চিত করা। আচ্ছা, 1815 সালের 20 মার্চ থেকে 1815 সালের 29 জুন পর্যন্ত এই 100 দিনে নেপোলিয়ন সিংহাসনে ছিলেন এবং এই সময়কালকেই 100 দিনের রাজত্ব বা 100 দিবসের রাজত্ব বলা হয়ে থাকে। এখানে একটা কথা বলে রাখি যে এই 100 দিবসের রাজত্বের পর ফ্রান্সকে সেন্ট হেলেনা দ্বীপে আবার নির্বাসিত করা হয় এবং সেখানেই তিনি পরবর্তীতে মারা যান। এরপরে তিনি দ্বিতীয়বারের জন্য সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত হন। তো
এটা বলে দিই একবার, এলবা দ্বীপে নির্বাসনের পর নেপোলিয়ন তককে তক্কেই ছিলেন যে তিনি কবে আবার ফ্রান্সে আসবেন। তো ফ্রান্সে সেই মতো 1815 সালে তিনি এসেওছেন। ফ্রান্সের সম্রাট ঘোষণাও করেন, ফ্রান্সের জনগণ তাকে মেনেও নেয়, সবকিছু স্মুথলি চলে। বাট তারপরে আবারও যেহেতু মিত্রশক্তি জোটের মধ্যে সমস্ত বিষয়গুলো ঠিকঠাক হয়, তাই নেপোলিয়নকে ফ্রান্সের সিংহাসন থেকে পুনরায় আবার সরিয়ে দেওয়া হয়। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, চ্যানেলটির পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের যদি আরো কিছু প্রয়োজন থাকে, কোনো বিষয় নোটস বা কোনো সাজেশন, অবশ্যই আমাকে জানিও। ওকে, টাটা।